হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। প্রাথমিক ৫৮,৫০০ প্যানেল প্রকাশ মামলার অর্ডার কপিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সত্যি কি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ? সত্যিটা কি? অর্ডার কপির মধ্যে তারা কি লিখেছেন আমরা সরাসরি জেনে নেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। এই মামলার যারা পিটিশনার ছিলেন, অর্থাৎ যারা মামলা করেছেন, তাদের সম্পর্কে মাননীয় বিচারপতিদ্বয় তারা কি বক্তব্য রেখেছেন, সমস্ত বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। তো চলুন, গতকাল অর্থাৎ ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে মামলাটি শুনানি হয় কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8 এ, যার সিরিয়াল নাম্বার ছিল ২৮, ২৯ এবং ৩০, যার ম্যাট নাম্বার 2455 অফ ২০২৩, যার একদিকে পিটিশনার হিসেবে ছিলেন রমেশ মালিক ভার্সেস দিব্যেন্দু পাল, অন্যদিকে আরো কতগুলো ম্যাট ফাইল এখানে যুক্ত ছিল। রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অ্যাপিল্যান্টদের পক্ষ থেকে অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন এল.কে. গুপ্তা, সুবীর সান্যাল মহাশয়রা। অন্যদিকে পিটিশনারদের সঙ্গে আরো দুটি ক্যান ফাইল হিসেবে অ্যাড ছিল, অর্থাৎ যারা প্রাথমিক শিক্ষক তাদের হিসেবে কথা বলছিলেন পার্থসারথী সেনগুপ্ত, পার্থসারথী দেববর্মন, আরো সাক্ষ্য সেন মহাশয়রা। আর অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আরো অনেকেই ছিলেন। এবার আমরা অর্ডারের মূল যে বিষয়বস্তু সেখানে আমরা চলে আসব। এখানে কি লিখেছে সেটা আমরা দেখে নেব। তো প্রথম পয়েন্টে যেটা লিখেছেন মাননীয় বিচারপতিরা, অল দ্য অ্যাপিলস অ্যারাইজিং আউট অফ অ্যান অর্ডার ডেটেড 12 ডিসেম্বর ২০২৩ আর টেকেন আপ টুগেদার ফর কনসিডারেশন। এই মামলাটি যখন প্রথম সিঙ্গেল বেঞ্চে ওঠে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশনে মামলা করে। আবার ডিভিশন বেঞ্চ সেখানে জানায়, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে জানায় যে যেহেতু আমরা একটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে একসঙ্গে একটা মেরিট লিস্ট প্রকাশ করেছি, ব্রেকআপ মার্কস সহ একটা লিস্ট প্রকাশ করেছি, সুতরাং নতুন করে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করা একটা অনেক দীর্ঘ সময় বা আইনি জটিলতা বা বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে সেখানে। তো ডিভিশন বেঞ্চ সেখানে জানায় যে ঠিক আছে, আপনারা একটা প্যানেল লিস্ট প্রকাশ করেছেন, সেই প্যানেল লিস্টটা সিঙ্গেল বেঞ্চে জানান, সিঙ্গেল বেঞ্চকে দেখান। সিঙ্গেল বেঞ্চ যদি মনে করে যে এই লিস্ট তাদের ক্ষেত্রে কাজ মিটে যাবে, তাহলে আর কথা নেই। তো আবার সিঙ্গেল বেঞ্চে ফিরে আসে মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো তিনি এদিন নির্দেশ দিয়েছেন যে পুনরায় সেই একই নির্দেশ আসে যে প্যানেল লিস্ট দেখতে চান, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতেই হবে, তবে সেটা ওয়েবসাইটে না হোক, কোর্টে সেটাকে প্রডিউস করতেই হবে। তো এরপর আবার সেই মামলাটি আবার ডিভিশন বেঞ্চে আসে। তো ডিভিশন বেঞ্চে গতকাল অর্থাৎ ২০ ডিসেম্বর মামলাটি আবার এই জাজমেন্ট আসে, সেটা আমরা এই মুহূর্তে দেখছি। The writ petitioners have challenged the appointment of private respondent as primary teacher in state of West Bengal. প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ২০১৬ সালে এবং ২০২০ সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করে, সেই নিয়োগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল প্রাইমারি টিচার হিসেবে যারা জয়েন করেছিল, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি করে কলকাতা হাইকোর্টে। দ্য পিটিশনার্স কন্টেন্ডেড দ্যাট, পিটিশনাররা একটা বিতর্ক তৈরি করে যে দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট ডিড নট কোয়ালিফাই টেট ২০১৪ অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্য সেইড রেসপন্ডেন্ট কুড নট হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ্যে চাকরি করছে, তারা ২০১৪ সালে প্রাথমিক টেট পাস করেনি, অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই বিষয়টা তারা ইস্যু নিয়ে আসে কলকাতা হাইকোর্ট। দ্য রিট পিটিশনার্স হ্যাভ অলসো প্রেয়ার ফর এ রিট ইন দ্য নেচার অফ ম্যান্ডামাস ডিরেক্টিং দ্য, তারা আরও একটি প্রেয়ার করে যে রেসপন্ডেন্ট অথরিটিস টু পাবলিশ দ্য রেজাল্ট টেট ২০১৪ অফ রিট পিটিশনার্স। ২০১৪ যারা টেট বসেছিল এবং যারা রিট পিটিশন রয়েছে, তাদের রেজাল্ট প্রকাশের কথা বলে তারা আবেদন জানায়। দ্য আদার প্রেয়ার ইজ উইথ রিগার্ড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিবিআই টু ইনভেস্টিগেট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। সিবিআই যেমন ইনভেস্টিগেশন করছে অন্যান্য প্রাথমিক শিক্ষকদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়ে তারা একই রকমভাবে প্রেয়ার করে যে সেই ইনভেস্টিগেশন যেন জারি থাকে। এবারে অর্ডারের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হয়েছে, ইট ইজ এলিমেন্টেড দ্যাট দ্য রিট পিটিশনার্স হ্যাভ টু ফার্স্ট এস্টাবলিশড দেয়ার legal right qualified TET ২০১৪ candidates in order to get a relief whatever the nature of proceeding may be. সবার প্রথমে এই বিষয়টা এস্টাবলিশ করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে যে এই সমস্ত পিটিশনার যারা মামলা করেছেন, তাদের লিগ্যাল রাইট আছে কিনা বা আইনি অধিকার আছে কিনা, ২০১৪ সালে যে যারা টেট পাস করেছিল সেই টেট পাসেদের লিস্ট চাওয়ার অধিকার আছে কিনা,
সেই বিষয়ে প্রশ্ন তুলেছে, বা সেই বিষয়ে তাদেরকে আগে প্রুফ দিতে হবে যে তারা অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা। সেই বিষয়টা এস্টাবলিশ করতে হবে পিটিশনারদের, অর্থাৎ ক্যান্ডিডেটদের দিকে আঙুল তোলা হচ্ছে যে ক্যান্ডিডেট তুমি আগে নিজে প্রমাণ করো তুমি যথাযথ কিনা, তুমি সঠিক ক্যান্ডিডেট কিনা, তোমাকে দেওয়া যাবে কিনা, বা তোমাকে এই প্যানেল তুমি সঠিক দাবিদার কিনা, প্যানেল প্রকাশের যে আবেদন তুমি জানিয়েছো সেই আবেদন তুমি করতে পারো কিনা, তার জন্য লিগ্যাল রাইট তোমার আছে কিনা, সেই বিষয়টা আগে কোর্ট দেখতে চায়। দ্য রিট পিটিশনার্স হ্যাভ পার্টিসিপেটেড ইন টেট 2014 এক্সামিনেশন। রিট পিটিশনাররা 2014 সালে যে প্রাথমিক টেট হয় সেই টেট পরীক্ষায় তারা অংশগ্রহণ করে। দ্য রেজাল্ট ওয়ার পাবলিশড ইন 2016 সালে। 2016 সালে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হয়। Admittedly, the board had issued notice contemporaneously informing the candidates that in the event any of the candidates are willing to obtain OMR sheet, they can do so upon payment of requisite fees. প্রাথমিক টেট পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশিত হয় তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নোটিশ দিয়ে জানিয়েছিল যে যদি কোনো ক্যান্ডিডেট তারা ওএমআর শিট দেখতে চান তাহলে তার প্রয়োজনীয় পেমেন্ট বা যে ফি আছে সেই টাকা পেমেন্ট করে তারা ওএমআর শিট চ্যালেঞ্জ করতে পারেন বা দেখতে পারেন, বা তারা সে কত কি মার্কস পেয়েছে সেই বিষয়ে তারা আরটিআই করে জানতে পারেন। The writ petitioners at the relevant time did not feel it necessary to apply for original OMR sheet, although they knew their names did not appear in published list. অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ওএমআর শিট দেখার জন্য যারা আবেদন করেছিল, অরিজিনাল ওএমআর শিট দেখার জন্য যারা আরটিআই করেছিল, তারা সেখানে যারা যারা আবেদন করেছিল তার যে লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রডিউস করেছে কলকাতা হাইকোর্টে, সেখানে তাদের নাম নেই, অর্থাৎ তারা আরটিআই করেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই সমস্ত যারা মামলা করেছে এই মামলাকারীরা তারা কেউই আরটিআই করে জানেনি তাদের অ্যাকচুয়াল মার্কস কত ছিল বা তারা কত পেয়েছে, অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কি করেনি সেই বিষয়ে তারা নিজেরাই জানে না, এরকম কিন্তু বোঝা যাচ্ছে। ইন দ্য ইয়ার 2019 সালে কথা বলা হচ্ছে, দে হ্যাভ ফিল্ড দ্য রিট পিটিশন। 2019 সালে তারা একটা রিট পিটিশন করে। কি নিয়ে আসে তারা? অ্যালিগেশন নিয়ে আসে যে দ্যাট ওয়ান অফ দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ইললিগালি, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা ইললিগালি ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই বিষয়ে তারা একটা রিট পিটিশন বা মামলা করে কলকাতা হাইকোর্টে। দ্য পিটিশনার্স ওয়ার সাকসেসফুল ইন দ্য সেইড পিল। পিটিশনাররা তারা অজুহাত দেখায় যে তারা প্রাথমিক টেট পাস করেছিল, অ্যান্ড দ্য নেম অফ সেইড পারসন ওয়ার ক্যান্সেল অ্যালং উইথ। পিটিশনারদের নাম ক্যান্সেল করা হয়। 94 জন ক্যান্ডিডেটকে দেখা যায় সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা ইনএলিজেবল ফর প্রাথমিক টেট, প্রাইমারি টেট বা প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ হয়েছিল তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। এই 94 জন ক্যান্ডিডেট তাদের প্রাথমিক যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেটাকে ইলিগাল করে দেওয়া হয় বা তাদের চাকরি থেকে টার্মিনেট করে দেওয়া হয়। দ্য বোর্ড হ্যাজ অলসো অ্যাকসেপ্টেড দ্যাট দে ওয়ার অল ইনএলিজেবল। প্রাথমিক শিক্ষা পর্ষদও এই বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এই 94 জন ক্যান্ডিডেট তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও বা শিক্ষক হিসেবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলেও তারা ছিল ইনএলিজেবল, কেননা তারা টেট পাসের কোনো প্রুফ দেখাতে পারেনি কলকাতা হাইকোর্টে। তার ফলে তারা যে টেট পাস না করেও চাকরি করছে তার ফলে তাদের কিন্তু ইনএলিজেবল করা হয় এবং তাদের চাকরি থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে, মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যিয়া লার্নার সিনিয়র কাউন্সিল হ্যাজ সাবমিটেড দ্যাট, তিনি সাবমিট করেন যে কনস্টিটিউশনাল কোর্ট can take into consideration materials that may not have been originally pleaded during the course of hearing in order to do complete justice. সাংবিধানিক কোর্ট চলাকালীন যতক্ষণ না এই হিয়ারিং কমপ্লিট হচ্ছে ততদিন যারা আবেদন করেছে তাদের অরিজিনালিটি নিয়ে প্রশ্ন তোলা যায় না, সে বিষয়টি বিকাশ রঞ্জন বাবু তিনি বলছেন। দেয়ার ক্যান নট বি এনি টু ওপিনিয়ন, এখানে দ্বিমত থাকতে পারে না যে কনস্টিটিউশনাল কোর্ট যেখানে তাদের রেকর্ড বাট দে হ্যাভ টু বি ফান্ডামেন্টাল প্লিডিং টু দ্য ইফেক্ট পাওয়ার আগে তারা এই বিষয়টি প্রশ্ন তুলতে পারে না। দ্য অরিজিনাল প্লিডিং ওয়াজ রেস্ট্রিক্টেড, অরিজিনাল যে বিষয়গুলো ছিল অরিজিনালিটি ওএমআর শিট সংক্রান্ত বিষয় সেগুলো সমস্ত রেস্ট্রিক্টেড ছিল এবং পাবলিকেশন অফ দ্য রেজাল্ট কোনো রেজাল্ট সেভাবে প্রকাশ করা হয়নি। It was confined to illegal appointment of such private respondent and failure to publish the TET result. প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা প্রাইভেট রেসপন্ডেন্টে অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীনে বা কোনো একটা সংস্থাকে দিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করিয়েছিল এবং তার ফলে তারা এই টেট রেজাল্ট প্রকাশ করতে পারেনি বা ফেলিওর হয়েছিল। However, we feel that যাই হোক
আমরা এটা অনুভব করছি যে অ্যাট দিস স্টেজ, এই পর্যায়ে এসে উই মে নট হ্যাভ টু গো ইনটু দ্য ইস্যু উই অ্যাজ উই ডিরেক্টেড টু সিবিআই। সিবিআইকে আমরা আমাদের আবেদন জানাতে পারি বা নির্দেশ দিতে পারি টু ফিল অ্যান এফিডেভিট, একটা এফিডেভিট তারা প্রকাশ করতে, টু শো ওয়েদার দ্য রিট পিটিশনারদের সমস্ত ডিটেলসগুলো প্রকাশ করতে কুড হ্যাভ বিন কনসিডার স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর 2014 সালের অন দ্য বেসিস অফ রেকর্ডেড সিজ বাই সিবিআই। সিবিআই যে রেকর্ডগুলো সিজ করেছে 2014 সালে প্রাথমিক টেট সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো তারা প্রকাশ করুক। প্রকাশ করলে আমার যারা পিটিশনার রয়েছে সেই পিটিশনাররা টেট পাস করেছে কিনা সেই বিষয়ে সেখান থেকে আরো পরিষ্কার হবে। The question arises whether the petitioners would be entitled to know the result of 2014 examination, and in the event of it is found that এটা লক্ষ্য করা যায় যে they have qualified, then other consequential reliefs can be considered depending upon the nature and gravity of allegations labeled by the writ petition against the board. এখন সবথেকে বড় প্রশ্ন যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 2014 সালে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হয়েছিল, সেই যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা পেয়েছিল তাদের বিরুদ্ধে যারা অভিযোগ নিয়ে আসছে, অর্থাৎ এই যে পিটিশনাররা অভিযোগ নিয়ে আসছে, তাদের কোয়ালিফিকেশন কতটা বা তাদের যোগ্যতা কতটা, অ্যাকচুয়ালি তারা টেট পাস করেছিল কিনা, সেই বিষয়টা, সমস্ত বিষয়টা যাচাই করে দেখার, সেই বিষয়টা আগে যাচাই করে সমস্ত বিষয়টা ভেরিফাই করে তারা অ্যাকচুয়াল এই আইনি অধিকার আছে কিনা এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কথা বলার বা তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার আগে তাদের নিজেদের কতটা কোয়ালিটি আছে, কতটা যোগ্যতা আছে সেই বিষয়টা যাচাই করে দেখার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। We have heard Mr. Billodal Bhattacharya, learned DSGI, appearing for the CBI. CBI এর পক্ষ থেকে বিল্লদল ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলছিলেন। তাকে বলা হচ্ছে যে তিনি যে বিষয়গুলো সাবমিট করেছে যে ইনভেস্টিগেশন ইজ স্টিল কন্টিনিউইং অ্যান্ড এখনো ইনভেস্টিগেশন চলছে, অ্যান্ড দে হ্যাভ সিজ নাম্বার অফ ডকুমেন্টস, অনেক ডকুমেন্টস তারা সিজ করে নিয়েছে ইতিমধ্যে ফ্রম দ্য অফিস প্রিমিসিস অফ দ্য বোর্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে প্রচুর পরিমাণ ডকুমেন্টস তারা সিজ করেছে। দ্য অফিস অফ দ্য কনফিডেন্সিয়াল সার্ভার প্রোভাইডার, সমস্ত কনফিডেন্সিয়াল যে সমস্ত ব্যাপারগুলো ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত বিষয়গুলো তারা সিজ করে নিয়েছে। দ্য লার্নার্ড সিঙ্গেল জাজ ইন ইম্পাংস অর্ডার অফ 12 ডিসেম্বর 2023 ডিরেক্টেড ফর প্রোডাকশন অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট ইন টার্ম অফ রুল 8 of recruitment rules as claimed to have been forwarded by the respective primary school council. ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে 12 ডিসেম্বর তিনি নির্দেশ দিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করার কথা বলেছিলেন, যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগের যে রুলস রয়েছে রুল 8 এর উপর বেস করে, রিক্রুটমেন্ট রুল 8, সেই রুল 8 এর উপর বেস করে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট যেগুলো সমস্ত ডিপিএসসি থেকে এনে কোর্টকে সাবমিট করার কথা বলেছিলেন। এরপর যেটা বলা হচ্ছে, দ্য গ্রিভেন্স অফ অ্যাপিল্যান্ট ইজ দ্যাট, অ্যাপিল্যান্টদের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে এই বিষয়টা তুলে ধরা হয়েছে, যে এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে যে দ্যাট দ্য লার্নার সিঙ্গেল জাজ উইদাউট ফার্স্ট ডিসাইডিং দ্য লিগাল রাইট বিং স্টাবলিশড বাই রিট পিটিশনার যারা ছিল তাদের লিগাল রাইট কি আছে, যে এই এদের প্রশ্ন তোলা, তাদের অ্যাকচুয়ালি তারা টেট পাস করেছিল কি, সেই বিষয়গুলো আগে খতিয়ে দেখা হোক। বোর্ডের রুলস সেখানে প্যারাগ্রাফ 6 এ তারা সেখানে উল্লেখ করেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি পাবলিশ করে দিয়েছে মেরিট লিস্ট ফর অল দ্য এমপ্যানেল ক্যান্ডিডেটস উইথ ডিটেলস ইনক্লুডিং দ্য ব্রেকআপ মার্ক অ্যান্ড মিডিয়াম কাস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সমস্ত ক্যান্ডিডেট যারা এমপ্যানেল হয়েছেন তাদের লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, কিভাবে ব্রেকআপ মার্কস সহ অ্যান্ড মিডিয়াম এবং তাদের কাস্ট অনুযায়ী এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী সমস্ত লিস্ট তারা ইতিমধ্যে প্রোভাইড বা পাবলিশ করে দিয়েছে। ইট অ্যাপিয়ার্স দ্যাট, এরপর যেটা বলা হয়েছে যে মিস্টার এল কে গুপ্তা প্রাথমিক শিক্ষা সিনিয়র কাউন্সিল যিনি কথা বলছিলেন বোর্ডের হয়ে, সেখানে প্যারাগ্রাফ 6 এ তিনি উল্লেখ করেছেন যে নট বিন কনসিডার বাই লার্নার সিঙ্গেল জাজ এই বিষয়টি কনসিডার করেনি। কোন বিষয়টি, যে রুল 8 এর যে বিষয়টা বলা আছে সেই বিষয়টি তারা ইতিমধ্যে করে ফেলেছে অলরেডি, কিন্তু সিঙ্গেল জাজ সেই বিষয়টি না দেখে বা না বুঝে তিনি একটি জাজমেন্ট দিয়ে দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুল 8 রয়েছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস, সেই রুলসে সেখানে বলা আছে যে 2016 সালে যে রিক্রুটমেন্ট হবে ওই প্রাথমিক টেট থেকে, সেখানে তারা একটা লিস্ট বা প্যানেল তারা প্রডিউস করবে ঠিকই, কিন্তু সেটা পাবলিকলি আনার
কথা সেখানে বলা নেই, বা ওয়েবসাইটে প্রকাশ করবে এমন কথা সেখানে বলা নেই। অর্থাৎ তারা একটা লিস্ট প্রডিউস করবে বা তৈরি করবে, সেই লিস্টের ভিত্তিতে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত শিক্ষকদের নিয়োগ করবে ঠিকই, কিন্তু সেটা ওয়েবসাইটে আসবে না বা সেটা পাবলিকলি আসবে না, যেটা রিক্রুটমেন্ট রুলসে আছে। তবে এটা হওয়া উচিত নয়, যেহেতু একটা পাবলিক রিক্রুটমেন্ট, সেখানে কেন সবাই দেখতে পাবে না, এই বিষয়টা কিন্তু এই রুল 8-এর কিন্তু প্রশ্নচিহ্ন থাকে। তবে এই রুলসগুলো যারা করেছে তাদের কাছে প্রশ্নচিহ্ন থাকা উচিত, সেই রুল 8 নিয়ে প্রশ্নচিহ্ন তোলা উচিত। উই ডিরেক্ট দ্য সিবিআই কে তিনি নির্দেশ দিচ্ছেন কি একটা রিপোর্ট তৈরি করার কথা বলছেন, ফ্রম দ্য অ্যান এফিডেভিট, একটা এফিডেভিট তৈরি করার কথা বলেছেন, লিমিটেড টু দ্য রিট পিটিশনার যারা ছিলেন, অন দ্য বেসিস অফ রেকর্ড সিজ অন অর বিফোর 3rd জানুয়ারি 2024। 2024-এর 3rd জানুয়ারি, তার আগে বা ওই দিনের মধ্যে যারা রিট পিটিশন করেছেন, যারা যারা মামলা করেছেন, তাদের রিলেটেড কি কি তথ্য আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কি তথ্য রেখেছে, বা সিবিআই হাতে কি কি ইনভেস্টিগেশন করে তাতে তথ্য পেয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা, সেই বিষয়ে তথ্য জানাতে হবে সিবিআই কে আগামী 3রা জানুয়ারি 2024 তারিখের মধ্যে। এরপর সব থেকে উল্লেখযোগ্য যে লাইনটা দেওয়া আছে 10 নম্বর প্যারাগ্রাফে, বলা হচ্ছে দ্য ম্যাটার স্ট্যান্ড অ্যাডজর্ন, অর্থাৎ এই ম্যাটারটি আপাতত মুলতবি করা হলো বা স্থগিত করা হলো টিল 4th জানুয়ারি 2024। 2024-এর জানুয়ারির 4 তারিখ পর্যন্ত এই বিষয়টি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ, মামলার স্থগিতাদেশ এই লাইনটার মধ্যেই প্রকাশ পেয়ে গেল। আপাতত তারিখ পর্যন্ত 2024-এর জানুয়ারির 4 তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করতে হবে না। তারা আপাতত সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডার থেকে রক্ষা পেল। ইন ভিউ অফ অ্যাফোরসাইড অপারেশন অফ দ্য ইম্পাং অর্ডার ডেটেড 12 ডিসেম্বর 2023 শিয়াল রিমেইন স্টেট ফর পিরিয়ড অফ 4 উইক, 4 সপ্তাহের জন্য, ফর ডেট অফ আনটিল ফার্দার অর্ডার, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত 4 সপ্তাহের জন্য এই সমস্ত বিষয়টি স্থগিত থাকবে। However, the board, without prejudice to the rights and contention in appeal, shall continue with the task of collection district-wise panel list as claimed to have been. অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে সেই কাজ তারা কন্টিনিউ করতে পারে। তারা অবশ্যই তারা সেই কাজটা অবশ্যই করবে। সমস্ত ডিস্ট্রিক্টের কাছ থেকে তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল, সেই প্যানেল লিস্ট ইতিমধ্যে তারা কালেক্ট করার কাজ যেন তারা স্থগিত না রাখে, তারা যেন সেটা কন্টিনিউ করে। ফরওয়ার্ডেড বাই প্রাইমারি স্কুল কাউন্সিল ইন দ্য মেইন টাইম, যথাযথ সময়ের মধ্যে তারা যেন এই বিষয়টি কাজগুলো কমপ্লিট করে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসির কাছ থেকে মেরিট লিস্ট যেটা ছিল সেটা যেন তারা কালেক্টের কাজটা স্থগিত না করে দেয়। উই মেক ইট ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে যেটা বলা হচ্ছে যে সিবিআই এবং ইডি যে কন্টিনিউ যে ইনভেস্টিগেশন চলছিল সেই বিষয়ে যেন কোনো রকম প্রভাবিত না হয় বা সেই বিষয়টা যেন থেমে না যায়, সেই বিষয়টি যেন আইনি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয় অনুযায়ী তারা যেন তাদের যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন যেন কন্টিনিউ থাকে। অর্ডারের এই শেষের প্যারাগ্রাফটি 13 নম্বর প্যারাগ্রাফটি যারা ইন সার্ভিস শিক্ষক রয়েছেন, প্রাথমিকে যারা চাকরি করছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। আমরা দেখে নেব এই প্যারাগ্রাফের মধ্যে কি উল্লেখ করেছে। যেটা বলা হচ্ছে, উই হ্যাভ হিয়ার্ড মিস্টার পার্থ সারথী এবং মিস্টার সাক্ষ্য সেন, লার্নেড কাউন্সিল রেসপন্ডিং দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে এই দুজন অ্যাডভোকেট তারা ছিলেন। উই আর দ্য ভিউ দ্যাট, এটা তারা লক্ষ্য করেছেন যে দিস স্টেজ দে আর নট রিকোয়ার্ড টু বি হিয়ার্ড, এই পর্যায়ে তাদের হিয়ারিং এর আর কোনো প্রয়োজনীয়তা নেই। জাজেরা যেটা বলছেন, উই মেক ইট ক্লিয়ার দ্যাট, দুজন জাজ তারা বলছেন যে ইভেন্ট এনি অর্ডার ইজ পাস দ্যাট, যদি কোনো রকম অর্ডার দেওয়ার প্রয়োজনীয়তা আসে যে ইজ লাইকলি টু অ্যাফেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্টদের বিরুদ্ধে কোনো কথা বা অ্যাপ্লিক্যান্টের রিলেটেড কোনো কথা যদি কোনো কিছু বলতে হয়, দে শুড বি গিভেন ফর চান্স ফর হিয়ারিং বিফোর দ্য পাসিং এনি অ্যাডভার্স অর্ডার এগেইনস্ট দেম। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কথা বলতে হয় বা যদি কোনো চান্স আসে সেরকম কিছু বলার, তখন তারা হিয়ারিং করার সুযোগ পাবেন। অর্থাৎ ইতিমধ্যে তাদের আর হিয়ারিং করার কোনো প্রয়োজনীয়তা নেই বা তাদের এই মুহূর্তে আর পার্টি থাকার প্রয়োজনীয়তা থাকছে না। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের কোনো রকম ইস্যু থাকবে না বা তাদের কোনো চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। তবে যেটা বলা হচ্ছে যে দে আর লাইকলি টু বি অ্যাফেক্টেড ইন ফিউচার, ভবিষ্যতে তারা যদি কোনো রকম ভাবে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, ইজ নট অ্যাপ্রিসিয়েট, ইতিমধ্যে তারা এখনই অ্যাপ্রিসিয়েট তাদেরকে করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট যে লাইনটি দেওয়া আছে লাস্টে, দে আর ইন সার্ভিস, তারা ইতিমধ্যে ইন সার্ভিস অর্থাৎ চাকরি করছে, অ্যান্ড নো অ্যাডভার্স অর্ডার দ্য হ্যাজ বিন পাসড এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে কোনো রকম অর্ডার ইতিমধ্যে দেওয়া হবে না।
তাদের বিরুদ্ধে কোনো অর্ডার যাবে না। ইন সার্ভিস শিক্ষকদের কোনো রকম ভয় নেই, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হলো। সেই সঙ্গে শিক্ষকদের ইন সার্ভিস শিক্ষকদের যে দুটো ক্যান যুক্ত হয়েছিল সেই দুটো ক্যান সরাসরি ডিসপোজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা ইতিমধ্যে তাদের আর হিয়ারিং করার প্রয়োজনীয়তা নেই। যদি ভবিষ্যতে তারা কোনো অ্যাফেক্টেড হয়, যদি কোনো তাদের প্রয়োজনীয়তা আসে, তখন তারা তাদের বলার সুযোগ থাকবে। তখন তারা কিন্তু বলতে পারবে কলকাতা হাইকোর্টে এসে। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে যারা মামলাকারী, যারা পিটিশনার রয়েছেন, তাদের সমস্ত ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হবে। সিবিআই তারা ভেরিফাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত দেওয়া তথ্য যেগুলো তারা সিজ করে নিয়েছে, তারা অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা, তাদের লিগ্যাল রাইট আছে কিনা, সেগুলো খতিয়ে দেখা হবে। যদি তাদের লিগ্যাল রাইট থাকে, যদি তারা টেট পাস করে থাকে, তাহলে তাদের বলার অধিকার আছে। এই প্যানেল সংক্রান্ত বিষয়ে তারা বলার অধিকার আছে, বা যে বিষয়গুলো ইতিমধ্যে কোর্টে মামলা করেছে সেগুলো সম্পর্কে তাদের বলার অধিকার আছে। কিন্তু যদি দেখা যায় যে তারা টেট পাস করেনি, তাহলে কিন্তু তাদের এই বিষয়ের সঙ্গে সরাসরি আর কোনো কিছু বলার অধিকার থাকবে না। তখনই যদি সিবিআই যদি রিপোর্ট দেয় যে এই রমেশ মালিক বা সোমেন নন্দী এরা টেট পাস করেনি, তখনই কিন্তু আগামী যে 4 তারিখে মামলাটি পরবর্তী শুনানির ডেট আছে, সেই দিনই কিন্তু সরাসরি ডিসপোজ হয়ে যাবে, সরাসরি মামলাটি খারিজ হয়ে যাবে। তবে প্রাথমিক শিক্ষক যারা ইন সার্ভিস ইতিমধ্যে চাকরি করছেন, তাদের কোনো এফেক্ট পড়বে না, তারা কোনো প্রভাবিত হবে না। যদি কোনো রকম ভাবে প্রভাব আসে, যদি কোনো রকম ভাবে অর্ডার দিতে হয়, তবে তারা হিয়ারিং এর সুযোগ পাবে, কথা বলার সুযোগ পাবে। আপাতত সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে নির্দেশ দিয়েছিলেন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। আপাতত প্রকাশ করতে হচ্ছে না সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এখানে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে এসে জানাবেন। সকলকে